প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি সাক্তার সরকারি উৎসবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস শুরু করে যাচ্ছি। ইতিপূর্বে তোমাদের ক্লাস নিয়েছিলাম ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের থেকে আলোচনা করেছিলাম। আলোচনার বিষয় ছিল হলো প্রথম অধ্যায় আকাইদ। আকাইদে ছিল আল্লাহর পরিচয় সম্পর্কে, তাওহীদের তাৎপর্য সম্পর্কে, আরও কিছু কিছু বিষয় ছিল। তাওহীদ শব্দ অর্থ কী, অনেকগুলো বিষয় ছিল। সেই বিষয়গুলো যারা মনোযোগ দিয়ে পড়ছো, আমার আলোচনার সাথে মিল রেখে পড়ছো, তাদের বুঝতে সমস্যা হবে না। আশা করি তোমরা বিষয়গুলো সন্দেহ করে নেবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় থেকে আজকে যে আমি আলোচনা করব, সে আলোচনা বিষয়গুলো হচ্ছে, প্রথমে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ নিয়ে আলোচনা করব। তারপর কি বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তারপর বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপসমূহ নিয়ে আলোচনা করব। পরিমাপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। এককের আন্তর্জাতিক পদ্ধতি ও দৈর্ঘ্যের একক, গুণিতক ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করব বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হলো প্রক্রিয়া, একটা হলো পরিমাপ। এই প্রক্রিয়া কাকে বলা হয়? প্রক্রিয়া হলো কোনো বিষয়কে অনুসন্ধান করা, অর্থাৎ ওই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করাকে প্রক্রিয়া বলা হয়। যেমন আমি যদি তোমাদের প্রশ্ন করি, তোমার উচ্চতা কত, ওজন কত, আজকের তাপমাত্রা কত, তাহলে প্রশ্নে আমাদের উত্তর বুঝতে হবে বা অনুসন্ধান করতে হবে বা ওই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যে আমার উচ্চতা কত, আমার ওজন কত, তাপমাত্রা কত। এই বিষয়গুলো আমাদেরকে অনুসন্ধান করতে হবে। যে আমরা এই যে অনুসন্ধান করি, যে বিষয়ে জ্ঞান অর্জন করি, সেটা হলো প্রক্রিয়া। আর একটা বিষয় হলো পরিমাপ। পরিমাপ আমরা প্রাত্যহিক জীবনে প্রতিদিন আমরা কিছু না কিছু পরিমাপ করে থাকি। যেমন আমরা যদি খলিবার দোকানে যাই, খলিবার দোকানে আমরা যদি প্যান্ট শার্ট বানাই, খলিবার কী করবে? প্রথমে একটা ফিতা নেবে, তারপর কী করবে? প্যান্টের মাপ নেবে, জামার মাপ নেবে। অর্থাৎ আমরা যে জামা বা প্যান্ট তৈরি করব, এটার একটা পরিমাপ আছে। আমরা যদি বাজারে যাই, আলু কিনি, ধান, চাউল কিনি কিংবা তৈরি তরকারি কিনি, এগুলোও কি পরিমাপ আছে। তা আমরা এই যে বিষয়গুলো যে পরিমাপ করি, অর্থাৎ পরিমাপ করার জন্য যা নির্ণয় করা হয় তাকে পরিমাপ বলা হয়। এবার বিজ্ঞান এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এক কথা বলতে যাই, বিজ্ঞান শব্দ অর্থ, বিজ্ঞান শব্দ অর্থ বিশ্বের জ্ঞান। পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে যা সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বিজ্ঞান বলা হয়। বিজ্ঞান আসলে আনুমানিকভাবে বললে বিজ্ঞান হওয়া যায় না, যাচাই বাছাই না হলে বিজ্ঞান বলা যায় না। বিজ্ঞান হতে হলে কী করতে হবে? যে কোনো তথ্যই বিজ্ঞান নয়, মন করা কোনো ব্যাখ্যা বিজ্ঞান হতে পারে না। বিজ্ঞানের জ্ঞান হতে হলে তাকে অবশ্যই পরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। এই জ্ঞান কীভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি এই বিজ্ঞান কি, বিজ্ঞান কাকে বলে বা বিজ্ঞানের সঙ্গে দাও, তাহলে আমরা এক কথাই বলতে পারি যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় বিজ্ঞান। এবার আমরা আলোচনা করব এই বৈজ্ঞানিক ধাপ বা পর্যায়। বৈজ্ঞানিক ধাপ বা পর্যায় নিয়ে আলোচনা করব। বৈজ্ঞানিক ধাপ বা পর্যায় আমি দুর্গাঙ্গার গল্প
বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপসমূহ কি? বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপসমূহ আমরা এখন আলোচনা করব। প্রথমে কি করব, এই বৈজ্ঞানিক ধাপ বা পর্যায়সমূহের মধ্যে রয়েছে প্রশ্ন নির্বাচন করতে হবে, তারপর বিদ্যমান তথ্য সংগ্রহ করতে হবে, তারপর হলো সম্ভাব্য ফলাফল বের করতে হবে, পরীক্ষণ ও পর্যবেক্ষণ এবং উপাত্ত সমূহের তৈরি করতে হবে, তারপর কি করতে হবে, পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ করা, তারপর কি করতে হবে, প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করা, তারপর সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন করা। এখানে হচ্ছে গ্রহণ বা বর্জন, যেটা সঠিক হবে সেটা আমরা গ্রহণ করব, আর যেটা সঠিক হবে না সেটা বর্জন করব, পরিত্যাগ করব। তারপর কি করবো, চূড়ান্ত ফলাফল আমরা প্রকাশ করবো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বলা হয় বৈজ্ঞানিক প্রক্রিয়া বা ধাপ বা পর্যায় সময় আলোচনা করো, আমরা বোর্ডে যেভাবে থেকে চিত্র অঙ্কন করে আমি যেভাবে লিখছি, তোমরা যদি এইভাবে লেখো তাহলে যা নাম্বার তাই পাবে। কারণ বিজ্ঞান, গণিত, গ্রামার, ব্যাকরণ মতোই বিজ্ঞান একটু ভুল হলে নাম্বার পাবে না, আর সঠিক হলে যদি 5 থাকে 5-এর মধ্যেই পাবে, আর ভুল হলে 0 পাবে। এই জন্য বিজ্ঞান মানেই বিশ্বের জ্ঞান, বিজ্ঞান মানেই সঠিক সিদ্ধান্ত। পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে সেরা সিদ্ধান্ত হয়। এমনি মন দ্বারা কোনো কিছু বিজ্ঞান হতে পারে না। তাই বিজ্ঞান হতে হলে তা প্রমাণ থাকতে হবে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পর্যায়গুলো তোমরা মুখস্থ করে নেবে। শুধু মুখস্থ করলেই চলবে না, এটা বুঝতে হবে। আর না বুঝে মুখস্থ করলে সেটা আসলে মনে থাকবে না। মনে রাখতে হলে আমাদের ভালো করে বুঝে তারপর মুখস্থ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি এই পরিমাপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আসলে আমাদের সব পরিমাপের প্রয়োজন হয়। আমরা যদি যেখানে যে অবস্থা থাকে না কেন, যদি এই বেঞ্চটা যদি পরিমাপ করি তাহলেও পরিমাপ প্রয়োজন হয়। বেঞ্চে তার দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে, এটাও মাপার জন্য আমাদের পরিমাপ প্রয়োজন হয়। এমনি আন্দাজে আসলে কোনো কিছু পরিমাপ করা যায় না। হ্যাঁ, আন্দাজ পরিমাপ করা যায়, কিন্তু সেটা সঠিক হয় না। সঠিক পরিমাপের জন্য আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা অনেকেই সবাই জানা অজানা নানাবিধ ঘটনাতে আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন যদি আমরা একটা বইয়ের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করতে যাই, তাহলে সেটা আসলে সঠিক পরিমাপ হতে হবে। আন্দাজ করে যদি পরিমাপ করা হয়, সে পরিমাপটা সঠিক হবে না। এই সকল ক্ষেত্রে তোমরা নিশ্চয় আন্দাজ করেই পরিমাপ করার চেষ্টা করো, কিন্তু আসলে তা ঠিক হবে না। বাস্তব জীবনে আবার অনেক কিছু আছে সেখানে আন্দাজ করে পরিমাপ করা যায়। যেমন স্কুলে আমরা যে খেলাধুলা করি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেখানে গ্রুপ করা হয়, অর্থাৎ দল করা হয়। এই গ্রুপ কিভাবে আমরা নির্ণয় করব? অবশ্যই পরিমাপের প্রয়োজন আছে। পরিমাপ ছাড়া আমরা এই দলের মাপকাঠি নির্ণয় করতে পারবো না। টেলিভিশনে কখনো সংবাদের শিরোনাম শুনতে হবে। এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা বা সময় পরিমাপ একান্ত দরকার। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও পেতে পারি। সুতরাং সঠিক মান বা পরিমাপ নির্ণয় পরিমাপে খুবই প্রয়োজনীয়। প্রতিদিন জীবনে আমরা প্রত্যেকে কাজ করে থাকি, সে পরিমাপের প্রয়োজন অনুভব করি। যেমন বাজার থেকে চাল, ডাল, মাছ, মাংস, এমনকি সময়মতো ক্লাস শুরু করা, সময়মতো ক্লাস শেষ করা, যথাযথ পরিমাপের দরকার হয়। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল, বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমার মধ্যে কয়টা ঘর তৈরি করতে হবে, এমনকি কোনো কক্ষের আকৃতি বা কীরকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবনে বাঁচার যে ওষুধ, আমাদের যে রোগ হয়, এই রোগের জন্য যে পরিমাণ ওষুধের প্রয়োজন, সেই পরিমাণ ওষুধ যদি আমরা না খাই, তাহলে আমাদের উল্টো রোগ ঘটবে।
অর্থাৎ আমার যে রোগ আছে সেই রোগের ওষুধ না খেয়ে অন্য রোগের ওষুধ যদি খাই তাহলে কি হবে, বিপরীত ঘটনা ঘটবে। এই জন্য আমাদের কি এখানেও আমাদের সঠিক পরিমাপের প্রয়োজন। এবার আমি আলোচনা করব এককের আন্তর্জাতিক পদ্ধতি। এককের আন্তর্জাতিক পদ্ধতি নিয়ে আমি এখন আলোচনা করব। কোনো কিছুর পরিমাণ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন তোমার উচ্চতা কত, এর উত্তর বিভিন্ন রকম হতে পারে। সাধারণ আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফর্ম পূরণের সময় আমরা লিখি 1 মিটার 61 সেকেন্ড। এর মানে কি, আমরা একই পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি। এগুলো এই আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে যেভাবে আমরা পরিমাপ করে থাকি সেই পরিমাপের মধ্যে, যেমন এম কে এস, এখানে যদি আমরা লিখতে চাই এম, তারপর যদি লিখি এম কে, তারপর যদি লিখি এস, অর্থাৎ এম থেকে মিটার, কে থেকে কিলোগ্রাম, এস থেকে সেকেন্ড। তারপর এখানে আমি যেহেতু সবগুলো বাংলা লিখছি, এই জন্য এখানে আসলে যদি এফ ইংরেজি বর্ণমালা এফ আছে, টি আছে, এস আছে, আসলে দেখতে ভালো দেখা যায় না, এই জন্য আমি বাংলা লিখছি। আর যারা বোঝো না তাতে আমি উল্লেখ করছি, অর্থাৎ এফ, তারপর কি পি, তারপর কি এস, অর্থাৎ এফ তে ফুট, পি তে পাউন্ড, এস তে সেকেন্ড, তারপর কি সি জি এস, অর্থাৎ সি থেকে সেন্টিমিটার, জি থেকে গ্রাম, এস থেকে সেকেন্ড, তারপর দৈর্ঘ্যের একক মিটার। দৈর্ঘ্যের একক কি দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কি কিলোগ্রাম, সময়ের একক কি সেকেন্ড, তাপমাত্রার একক কি কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলো উজ্জ্বলের একক ক্যালেন্ডার, পদার্থের পরিমাপের একক হলো মোল। এই যে আমি যে আন্তর্জাতিক পদ্ধতির আলোচনা করলাম, এই সবগুলোই মৌলিক একক। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে, আমাদের কি প্রশ্ন থাকতে পারে যে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের এককে আমরা কি লিখব? দৈর্ঘ্যের একক মিটার। দৈর্ঘ্যের একক কি আমরা উত্তরে লিখব মিটার। তারপর থাকতে পারে ভরের একক, ভরের এককে, ভরের একক হলো কিলোগ্রাম। আমরা যদি উত্তর লিখি তাহলে কি লিখব? কিলোগ্রাম। তারপর যদি লিখি সময়ের একক, সময়ে এককটি আমরা উত্তরে কি লিখব? সেকেন্ড। তারপর যদি প্রশ্ন করা হয় বিদ্যুৎ প্রবাহের
তারপর প্রশ্ন থাকতে পারে আলোর উজ্জ্বল একক। আলোর উজ্জ্বল একক। উজ্জ্বলের এককে আমরা লিখব, উত্তরে কি লিখব? ক্যালেন্ডার। ক্যালেন্ডার। তারপর প্রশ্ন থাকতে পারে পদার্থের একক। পদার্থের একক। উত্তরে আমরা লিখব, আমরা লিখব মোল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে বিষয়গুলো লিখলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি বেছে বেছে সাজেশন মতো সুন্দরভাবে তোমাদের লিখে দিচ্ছি যে এখান থেকে কমপক্ষে 3 থেকে 4টা নৈবেদ করতে থাকবে। যারা অনলাইনে সংযুক্ত হয়েছ তারা তো তোমরা বুঝতে পারছো, আর যারা সংযুক্ত হয়নি তাদেরকে বলবে যে সাতটা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ অনলাইনে ক্লাস হচ্ছে, তোমরা সবাই অনলাইনে ক্লাস দেখবে। আবার প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, নৈমিত্তিক প্রশ্ন থাকতে পারে সময় একক, আমরা কি লিখব? সময় একক সেকেন্ড। আবার প্রশ্ন থাকতে পারে দৈর্ঘ্যের একক, আমরা কি লিখব? দৈর্ঘ্যের একক মিটার। বরের একক কি? আমরা কি লিখব? বরের একক কিলোগ্রাম। বিদ্যুৎ প্রবাহের একক কি? আমরা কি লিখব? অ্যাম্পিয়ার। শুধু প্রশ্ন আমি যেভাবে সংক্ষিপ্ত লিখছি ওভাবে লিখবে না, মিলা লিখবে। বিদ্যুৎ প্রবাহের একক, প্রথমে লিখবে বিদ্যুৎ প্রবাহের একক। একক এই কি বাদ দেয়া? অ্যাম্পিয়ার লিখবে। ওরকমই আলো উজ্জ্বলের একক, তোমরা প্রশ্নের সাথে মিলা লিখবে। আলো উজ্জ্বলের একক কি বাদ দিয়ে? ক্যালেন্ডার। পদার্থের একক কি? তোমরা কি লিখবে? পদার্থের একক কি বাদ দেয়া? মোল। এরকম প্রত্যেকটাই প্রশ্ন শুধু উত্তরটাই লিখে দিবে না, তাহলে সুন্দর দেখা যায় না। তোমরা যদি এইভাবে লেখো যে সময়ের একক, তখন তোমরা কি লিখবে? সময়ের একক কি বাদ দিয়ে? সেকেন্ড। এবার প্রত্যেকটা প্রশ্নই লেখার চেষ্টা করবে। এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, নৈমিত্তিক প্রশ্ন থাকতে পারে। তোমাদের সুবিধার জন্য আমি বোর্ডে লিখে দিচ্ছি। এবার দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের এককের গুণিত ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে করছো যে বিজ্ঞান আসলে অনেক কঠিন। আসলে কঠিন বিষয় না, বিজ্ঞান যারা বুঝবে অনেক সহজ। এটা আমরা কথা বলি পানির মতো বলতে সহজ ভাষা বোঝায়। তো এখন আমি আলোচনা করব দৈর্ঘ্যের এককের গুণিত ও ভগ্নাংশ নিয়ে। আমরা যখন কাপড়, টেবল দৈর্ঘ্য কিংবা পত্রের দৈর্ঘ্য মাপি তখন মিটার একটি ব্যবহার করি, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার। আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব অর্থাৎ পয়সার পুরুত্ব মোটা মাপতে যাব তখন আমরা কিন্তু এর চেয়ে পুরুত্ব একক ব্যবহার করে থাকি, এটি হলো মিলিমিটার। অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করি কিলোমিটার, সংক্ষেপে কিমি। আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিটার খুবই বেশি দেখা যায়। এর মধ্যে সম্পর্ক হলো 1 কিলোমিটার সমান আমরা যদি লিখি 1 কিলোমিটার সমান
কত মিটার? 1 কিলো উত্তর আমরা লিখব 1000 মিটার। তারপর এরকম থাকতে পারে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তারপর থাকতে পারে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 10 মিলিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়গুলি অর্থাৎ প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্ন থাকবে। যারা ভালো কাজ করবে, আমি যে আলোচনা করলাম তাদের জন্য কোনো সমস্যাই হবে না। আশা করি আমার আলোচনা ভালোভাবে তোমরা বুঝে নিয়েছো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।